বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটি রোমান্টিক নতুন গল্প নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো ও মজা লাগবে। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো মূল গল্পে চলে যায়। ছাড়ুন হাতটা, ছাড়ুন বলছি। কি করতে চাচ্ছেন? চুপ, এখনো কিছু করার ইচ্ছে নাই, কিন্তু বেশি নড়লে পরে কি হবে বলতে পারছি না। বলতে বলতে লোকটি আমার হাত বাঁধছে। বাঁচাও বাঁচাও ই বলে চিৎকার করতে শুরু করায় নিমিষেই আমার ঠোঁটে কিছু স্পর্শ অনুভব করলাম। লোকটির ঠোঁট দিয়ে আমার চিৎকার বন্ধ করল। বলছি চুপ, এখন উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আমি দায়ী নই। আমি চুপ হয়ে গেলাম। আমি গাড়ি জানালা দিয়ে দেখলাম রাফিনকে। হঠাৎ চুপ করে গাড়ির পাশে তাকিয়ে থাকায় লোকটি আমার চোখকে ফলো করে আমার চোখের বরাবর তাকায়। এই সুযোগে উনাকে ডানে ধাক্কা দিয়ে বামে দরজা দিয়ে গাড়ি থেকে নেমে এক দৌড় দেই। সোজা পার্কিং থেকে বেরিয়ে যাব এই ভেবে দৌড় শুরু করি। রাফিন এর কাছে যাওয়া যাবে না, কারণ উনার বডিগার্ডের সাথে রাফিন পারবে না। কোথায় আছি, কিভাবে এই পরিস্থিতিতে পড়লাম, সব বলছি। মার্জিয়া দৌড়াতে দৌড়াতে, আমার নাম মার্জিয়া, শেষকিয়ে স্যাম দিয়ে বন্ধ থাকায় ভাবলাম পাশে মেলা হচ্ছে, একটু ঘুরে আসি। রাফিনের বাসা পাশে থাকা। রাফিনকে বললাম অনেক দিন দেখা হয় না, চল মেলা থেকে ঘুরে আসি। এটাই হয়তো আমার অনেক বড় ভুল ছিল। রাফিন, আমি আসছি, তুই যা। মার্জিয়া, আচ্ছা, আমাকে বেশিক্ষণ দাঁড়া করাই রাখবি না। রাফিন, আচ্ছা, গিয়ে ফোন দিস। মার্জিয়া, আচ্ছা, আমি এসে দাঁড়িয়ে আছি মেলার বাহিরে। রাফিন, আসলে একসাথে যাব তাই। হঠাৎ পিছন থেকে ঘাড়ে একটা হাতের স্পর্শ পেয়ে পিছে তাকালাম। এটা মুনমুন আর আমি একই সাথে সিল্ক এক্সাম দিয়েছি। আমাদের সম্পর্ক এত ভালো ছিল না, কারণ ওর হাজব্যান্ড আমার উপর ক্রাশ ছিল। আমাকে বিয়ে করতে চাইলে আমি মানা করে দেই, পরেই তো মুনমুনকে বিয়ে করলো। কিন্তু ওর হাজব্যান্ড জানতো না আমরা এক ক্লাসে পড়তাম। আবার মুনমুনের বেস্ট ফ্রেন্ড রিয়া আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিল। ইভেন তো আই ডিডন্ট ডু ইট অন পারপোজ, এটাও ও মেনে নিতে পারে নাই। তাহলে হঠাৎ এখন ভালো ব্যবহার করছে, কিন্তু তাও কেন জানি মুনমুন ওর বিয়েতে আমায় দাওয়াত দেয়া। 6 মাস আগে ওর বিয়ে হয়েছে, ভালোই মজা করেছিলাম। অনেক স্কুল ফ্রেন্ডদের দাওয়াত দিয়েছিল, সবার সাথে ভালোই কেটেছিল দিন। মুনমুন, হাই। মার্জিয়া, কেমন আছো? মার্জিয়া, মুনমুন, অনেকদিন পর দেখা, কেমন আছো? মুনমুন, ভালোই। মার্জিয়া, আমিও ভালোই। কথা বলতে বলতে খেয়াল করলাম দুটি চোখ অনবরত আমার দিকে তাকিয়ে আছে। আশ্চর্যকে এই ব্যক্তি কেন তাকায় আছে আমার দিকে? আমি উনার দিকে তাকালাম। মুনমুন, ওহ, দেখা কর, উনি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আবির। মার্জিয়া কষ্ট করে মুচকি হাসি দিয়ে, হ্যালো আবির, হাই। ফাইনালি আমাদের আবার দেখা হলো। মার্জিয়া, একই বলে এই বেটা, আমি তো উনারে এই প্রথমবার দেখলাম। মুনমুন হাহা একটা হাসি দিয়ে মজা করছে। আমিও বিভ্রান্ত, কনফিউজড একটা হাসি দিলাম। মুনমুন একা একা ঘুরতে এসেছো? মার্জিয়া, না, আমার এক বন্ধু আছে, ও এখনো আসেনি, আসলে আমাকে খাওয়া করবে। মুনমুন, বন্ধু মানে ছেলে নাকি? নাম কি? মার্জিয়া, হ্যাঁ। রাফিন। এই বেটা আমার দিকের তোলাল চোখে এমনে তাকাইল কেন? রাফিনের কথা শুনে। মুনমুন, চলো ভিতরে যাই। মার্জিয়া, তোমরা যাও, আমি রাফিন আসলে যাব। হঠাৎ আমার হাতে শক্ত একটা হাত অনুভব করে তাকাই, দেখি লোকটি আমার হাত ধরেছে। মার্জিয়া, আরে আপনি আমার হাত ধরছেন কেন? মুনমুন, হাহা হা হা, ভুলে আমার হাত ধরতে গিয়ে তোমার হাত ধরে ফেলছে। আবির, হাতটা ছাড়েন। আবির, আবির, আমার তো মনে হয় না উনি ভুলে হাতটা ধরছে। আর মুনমুনের হাত ধরব কেন? ওর স্বামী জানে। যাক গে, আমার কি? এইগুলো ভেবে আমি নিজেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। বাবা বেটা, এটা সেই শক্তিশালী। অবশেষে আমার হাতটা ছাড়ল। মুনমুন, আমাদের অনেক দিন পর দেখা হয়েছে। মার্জিয়া, তুমি আমার সাথে এরকম করো না, চলো যাই। মার্জিয়া, আমি আর কোনো উপায় না পেয়ে বললাম আচ্ছা চলো। মেলার দিকে হাঁটতেছি আর ভাবছি ওরা কি ডেটে আসছে। মুনমুন, ওনা, আমার পার্স গাড়িতে ফেলে আসছি। মার্জিয়া, তুমি যাও না, একটু যেয়ে নিয়ে আসো। মার্জিয়া, আমি কিভাবে? আমি তো তোমার গাড়ি চিনি না। মুনমুন, আবিরও তোমার সাথে যাবে। মার্জিয়া, উনার সাথে তো জীবনেও যাব না, ভেবে না করতে যাব। তখনই আমার ফোনে রাফিনের কল আসে। ফোনটা ধরে ফোনে, রাফিন, দোস্ত, আমি মেলার পার্কিংয়ে কাছাকাছি আইসা পড়ছি, তুই দাঁড়া। মার্জিয়া, ওহ, তুই পার্কিংয়ে দাঁড়া, আমি আসতেছি। উনারে পার্সটা ধরাই দিয়া আমি রাফিনের সাথে আইসা পড়ব। মার্জিয়া, মুনমুন, তুমি যাবা না কেন? মুনমুন, আমার সামনে আরেক বন্ধু আছে, ওকে নিতে যেতে হবে, ওইখানে দাঁড়াবো, তোমরা আসো। মার্জিয়া, আচ্ছা। আমি আর আইতাছি না। আবির, চলো। মার্জিয়া সোজা হাঁটা শুরু করল। আবির সামনে, তার পিছে মার্জিয়া গাড়ির কাছাকাছি গিয়ে দাঁড়ায়।
দরজা খুলে আর ভিতরে দিকে ইশারা করে, মার্জিয়া, আরে দরজা খুলেছেন তো আপনি দেখেন পার্স আছে নাকি। আবিরের ফোনে একটা কল আসে, তাই উনি কলটা ধরে গাড়ির পিছনের দিকে চলে যায়। মার্জিয়া, দূর, আমি পার্সটা নিয়ে রাখি। উনি আসলে উনাকে দিয়ে চলে যাব ভেবে যেই গাড়ি ভিতরে মাথা ঢুকায়, পিছন থেকে কে যেন ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে মার্জিয়াকে ঢুকায় দেয়া। তারপর আপনারা জানেন কি হয়েছে। এসব ভাবতে ভাবতে দৌড়াতে দৌড়াতে মুনমুনকে দেখে ওর বরাবর দৌড় দেয় ওকে বিচার দেওয়ার জন্য, কিন্তু মার্জিয়া জানে না ওর সাথে সামনে কি হতে চলেছে। আমার বোমাকে যখন আমার ছেলের জন্য নিয়ে আসি, সে নিতান্তনি অল্প বয়সী বালিকা ছিল, মাত্র 16 বছর। গ্রামে 16 বছর খুব কমও নয়, কিন্তু আমার মেয়েদের তুলনায় মেয়েটা বাচ্চা। আমার 2 মেয়েরই বিয়ে হয়েছে অনার্স কমপ্লিট করার পর। সেখানে মেয়েটি মাত্রই এসএসসি দিল, তো এত অল্প বয়সী মেয়েকে ছেলের বউ করে আনলাম কেন? কারণ আমি না আনলেও অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হতো। আর সবচেয়ে বড় ব্যাপার, মেয়েটিকে আমার ছেলের পছন্দ হয়েছে। আমার ছেলে ইয়াসির, ওর বয়স 2-5। ইয়াসিরের দাদি আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে যায়। উনি বারবার করে বলছিলেন। উনি মারা যাওয়ার আগে জেন বংশের প্রথম নাতি বউ দেখেই মারা যায়। ইয়াসির মাত্রই পরীক্ষা দিয়ে ওর বাবার বিজনেসে একটু আধটু হেল্প করতে শুরু করেছে। বিয়ের জন্য চাপ দেওয়াতে প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। ইয়াসিরের জন্য গ্রামে অন্য একটি মেয়ে দেখে আসার পথে সুমাইয়ার সাথে দেখা হয়। বাচ্চাদের সাথে মার্বেল খেলছিল। যদিও ইয়াসির যে মেয়েটিকে দেখতে গিয়েছিল তাকে পছন্দ হয়নি, কিন্তু ওই মার্বেল খেলারত শ্যামলা বর্ণের সুমাইয়াকেই কিভাবে যেন ওর ভালো লেগে যায়। বাসায় এসে বলল, মা, আমি ওই মেয়েটাকেই বিয়ে করতে চাই। কোনো মেয়ে? তুই না বললি তাকে তোর পছন্দ হয়নি? সে নয়, অন্য একটি মেয়ে। মা, তুমি দেখনি আমরা আসার সময় একটি মেয়ে হঠাৎ করেই আমাদের দেখে ওড়না দিয়ে মুখ ডেকেছিল। ও আচ্ছা, কিন্তু মেয়েটার চেহারা তো দেখিনি। আর তাছাড়া মেয়েটাকে বিয়ে দেবে কি না? দেখতে তো অল্প বয়সী মেয়েই মনে হলো। মা, অল্প বয়সী মেয়েই মনে হলো, তবে চেহারা আমি দেখেছি। উজ্জ্বল শ্যাম বর্ণের, মায়াবতী। আচ্ছা ঠিক আছে, আমরা তোর মামার সাথে কথা বলে নিই। মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিই। কোনো বাড়ির মেয়ে দেখতে হবে তো। সবচেয়ে বড় কথা, মেয়েকে বিয়ে দিবে কি না দেখি, তাছাড়া আরেকটু দেখলে ভালো হতো। তুই এই একটু দেখাতেই কিভাবে বুঝলি মেয়েটাকে তোর ভালো লেগেছে? না মা, আমাকে আর দেখতে হবে না, আমি যতটুকু দেখেছি তাতেই হবে। যদি তোমার মন চায় সবাইকে নিয়ে একবার দেখে এসো, তবে সেদিন পাকা কথা বলে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারি ওরা ইতিমধ্যেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কয়েকটা পাত্র দেখিয়েছে। ভালো পাত্র পেলেই বিয়ে দিয়ে দিবে। হয়তো মেয়ে পক্ষের পছন্দ হয়নি, নয়তো ছেলে পক্ষের, তাই এখনো বিয়ে দেয়নি। গ্রামের পরিবেশ এমনি, খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। সুমাইয়ার বাবা এতই তাড়াহুড়া করছে। সুমাইয়ার রেজাল্টের জন্য অপেক্ষা করছে না। অবশ্য শুনেছি মেয়েটি পড়ালেখায় যথেষ্ট ভালো। নির্দিষ্ট দিনে সুমাইয়াকে আমার ছেলের বউ করে আনি। মেয়েটি প্রথম দিকে খুব বেশিই ভীতু টাইপের ছিল, খুব ভুল করত। বাড়ির মেহমানদের সাথেও ঠিকমতো কথা বলতে পারত না। এক অদ্ভুত জড়তায় নিজেকে আড়াল করে রাখত। যদিও সবাই বলতো আজকালকার মেয়ে এত বোকা না, এই মেয়ে অতি চালাক। কাজ কাম না জানার ভান কইরা চুপ কইরা থাকে, যেন কাজ করতে না হয়। এমনকি আমার মেয়েরাও বলে উঠল, মা, এইসব গ্রামের মেয়েরা জাদু টোনা জানে, তুমি আবার এর হাতের কিছু খেও না। আমার 2 মেয়ে, 2 জনেরই খুব ভালো ঘরে বিয়ে হয়েছে। 2 জনই চায়নি কোনো গ্রামের অল্পশিক্ষিত মেয়ে আমার বাড়ির বউ হোক। মেয়েটি অল্প বয়সী হতে পারে, কিন্তু ওর মধ্যে আমি অন্যরকম এক বিচক্ষণতা দেখেছি। হয়তো এটা চালাকি, চল চাতুরি। মাঝে মাঝেই সুমাইয়ার উপর খুব রাগ হতো, খুব। এত ভুল করবে কেন? বিয়ের 3 মাসেও কেন বাড়ির নিয়ম শিখে উঠতে পারেনি? কিভাবে কি করি? ভাত রান্না করতে দিলে হয়তো পুড়ে ফেলে, নয়তো পানি বেশি। তরকারি রান্না করতে দিলে হয়তো লবণ কম, নয়তো লবণের জন্য মুখে দিতে পারি না। মাঝে মাঝে খুব বকা দিই। ওকে ওর মা কিচ্ছু শিখায়নি কেন? আসলে রাগে বকা এসে যায়। কি করব? একটি বারের জন্য ভেবে দেখলাম না। আমার বড় মেয়ে তাসনিও এমন ছিল। বিয়ের আগে কিচ্ছুই জানত না। আমার আদরের বড় মেয়ে, তাই কোনো কাজ করতে দিইনি। বিয়ে ঠিক হওয়ার পর সব হাতে কলমে শিখিয়েছি। ছোটটাকে অবশ্য এত শিখাতে হয়নি। সে মোবাইল থেকে কিভাবে যেন দেখে মজা করে রান্না করে ফেলে, কিন্তু সে তো আমার মেয়ে। পড়ালেখা করতে করতেই দিন চলে যেত, অন্য কাজ কিভাবে করবে? আর আমি তাকে দিয়ে কিভাবে কাজ করাই?
থাস সসলজ্জা ক্রেনা তোর সেজেগুজে অন্য ছেলেদের রিল দেখাতে। ভাইয়া আমি আসল। আর কিছু বলতে না দিয়েই ভরা মাঠালের মাঝে ভাইয়া আমার ঠোঁট দুটো দখল করে নিল। হাজার চেষ্টা করেও ওকে নিজের কাছে থেকে সরাতে পারছিলাম না। একটু পরে ও নিজেই আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে টেনে হল রুমে নিয়ে গেল। হল রুম থেকে সকলকে বের করে দিয়ে আমার চোখের কাজল মুছে দিল, ঠোঁটের লিপস্টিক মুছে দিল, খোলা চুলগুলো কাঁটা দিয়ে বেঁধে দিয়ে ওড়না মাথায় দিয়ে দিল। আমি চুপচাপ ওর কাণ্ড দেখছিলাম আর চোখের জল ফেলছিলাম। এতগুলো মানুষের সামনে, স্যারদের সামনে ও আমার সাথে এমন ব্যবহার করবে আমি কখনো ভাবিনি। হঠাৎ দেখলাম ও আমার চোখের পানি মুছে দিচ্ছে। নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। নিজেকে কি ভাবিস কি তুই? যখন যা ইচ্ছা তাই করবি, তোর সব কথা শুনতে হবে আমাকে। যখন ইচ্ছা সকলের সামনে অপমান করবি, যখন ইচ্ছা খারাপ খারাপ কথা শোনাবি, আমাকে কি তোর মানুষ মনে হয় না? কেন তোকে মানুষ মনে হবে না? তুই তো একটা মানুষ। আর হে শুধু মানুষ না, একটা হট সুন্দর সুইটেবল মেয়ে মানুষ। বাড়িতে বারবার বলেছিলাম বোরখা পরে ভার্সিটিতে আসতে, না আমার কথা তো তোর পছন্দ হয় না। তাই সকলকে রিল দেখানোর জন্য টাইট ফিটিং জামা পরে এসেছিস, সাথে এত সাজগোজ। মানে হলো তুই আজ ছেলেদের চায়ের সাথে বিড়ি ফ্রি দিচ্ছিস। তাই টেস্ট করলাম খেতে কেমন। ফার্দার আমার কথার বাইরে কাজ করলে এর থেকেও খারাপ কিছু হবে, যেটা তুই ভাবতেও পারবি না। ছি ভাইয়া, তোর লজ্জা করে না? আমাকে এইসব বলতেছি। কান্না করতে করতে হল রুম থেকে চলে আসলাম। বাইরে আসতেই সকলে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে আসলাম। উদ্দেশ্য বাড়ি যাব। চলেন আপনাদের পরিচয় দিই। আমি নেহা, অনার্স 2 বর্ষের ছাত্রী। আর আজ আমাদের কলেজ নবীন বরণ অনুষ্ঠান ছিল। আর যে আমার সাথে এত বাজে বিহেভ করলো সে হলো আমার চাচাতো ভাই। ওর নাম নেহাল। ও অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, খুব ভালো ছাত্র ও। স্যাররা সকলেই ওকে খুব ভালোবাসে, বিশ্বাস ভরসা করে। পুরো কলেজের ক্রাশ ও, কারণ দেখতে অনেক হ্যান্ডসাম, উঁচু, ফর্সা, বডি ফিটনেস কোনো দিক দিয়ে কম না। আমরা এক বাড়িতেই থাকি, আমাদের পরিবার আর ওদের পরিবার। নেহাল সকলের সাথেই খুব ভালো ব্যবহার করে, শুধু একমাত্র আমার সাথে এমন রুডলি ব্যবহার করে। কিরে, এই তো গেলি, এখনই চলে আসলি কেন? মা এমনি ভালো লাগছে না বলেই চলে আসতেই কাকিমা আমার হাত ধরে বলল, নেহাল এর মা, আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটা কি আমাকেও বলবে না? কাকিমা আমার বন্ধুর মতো, সবকিছু আমি তার সাথে শেয়ার করি। তাই কাকিমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ঘরে এসে কাকিমাকে সবটা খুলে বললাম। কাকিমা একটু চুপ থেকে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা আমি নেহালের সাথে কথা বলবো। ও আর তোর সাথে এমন করবে না। তবে হে, ও যখন মানা করছে তুই এইগুলো না পরেই যেতি। জানিস তো ও ছোটবেলা থেকেই এমন, তোকে কোনো ছেলের সাথে মিশতে দেই না, আর না বাজে কোনো পোশাক পরতে দেই। আচ্ছা, আর মন খারাপ করে থাকতে হবে না, চল লুডু খেলি। আমিও একটা হাসি দিয়ে বললাম, চলো খেলি। আমি আর কাকিমা বাইরে বসে লুডু খেলছিলাম আর মা রান্না করছিল। তখনই নেহাল ভাইয়া খুব রাগ নিয়ে বাড়ির ভেতরে এসে সোজা আমার রুমে গিয়ে আমার সব জামাগুলো বাইরে নিয়ে এসে রান্নাঘর থেকে দেশলাই কাঠি নিয়ে এসে আমার জামাগুলো পুড়িয়ে দিল। আমি অবাকের চরম সীমায় পৌঁছে গিয়ে নেহাল ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ওকে দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। কাকিমা কিছু বলতে যাবে তার আগেই নেহাল ভাইয়া বলল, আম্মু আর ছোটমা, তোমাদের বলছি, আজকের পর থেকে নেহার সকল জামা কাপড় আমি কিনে দেব। আমার কেনা জামা ব্যতীত অন্য কোনো জামা যদি ও পরে তাহলে আমাকে আর কেউ তোমরা খুঁজে পাবে না, বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আমি আমার জামাগুলোর দিকে তাকিয়ে কান্না করছি। আমার এত সুন্দর সুন্দর জামাগুলো সাইকোটা পুড়িয়ে ফেলল।